আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ফেসবুক লাইভের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ১৯তম শিক্ষক নিবন্ধনের সাবজেক্টিভ প্রস্তুতি, ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি। এই ইসলাম ইতিহাস এবং সংস্কৃতি এই বিষয় নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। যারা ইসলাম ইতিহাস সংস্কৃতি এই বিষয়ে পরীক্ষা দিবেন, পাশাপাশি সামাজিক বিজ্ঞান যেটা আছে স্কুল পর্যায়ে, সেখানেও কিন্তু ইসলাম ইতিহাস সংস্কৃতির একটা অংশ রয়েছে। মানে সর্বমোট ১৩টি সাবজেক্টের ভিতর ইসলাম ইতিহাস সংস্কৃতিও রয়েছে। তো যারা এখানে যুক্ত আছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে ১৯তম শিক্ষক নিবন্ধন এটা হবেই, আজ হোক কাল হোক বা দুই চার পাঁচ ১০ দিন ১ মাস পর হোক, এটা সার্কুলার আসবেই। তো এখন ইসলাম ইতিহাস এবং সংস্কৃতি কলেজ পর্যায়ে কিভাবে আপনি প্রস্তুতি নেবেন, আমাদের যে বিদ্যাবাড়ি পাবলিকেশনস কর্তৃক প্রকাশিত যে ইসলাম ইতিহাস সংস্কৃতি যে বইটি আছে, এই বইটি চমৎকারভাবে সাজানো হয়েছে, যার মাধ্যমে যারা ইসলাম ইতিহাস সংস্কৃতি কলেজ পর্যায়ে পরীক্ষা দিবেন তাদের জন্য এই বইটি আমি মনে করি অনন্য। আর একটা বিষয় হচ্ছে, অনেকের মনে সন্দেহ রয়েছে, সেটা হচ্ছে যে আসলে ইসলামী ইতিহাস সংস্কৃতি পর্যায়ের সিলেবাসে কোনো চেঞ্জ আসবে কিনা। আপনারা নিশ্চয়ই জানেন যে নিবন্ধনের প্রত্যেকটা সিলেবাস, নিবন্ধনের প্রত্যেকটা সাবজেক্টের একটা বিশেষত্ব হচ্ছে যে মানে ন্যাশনাল ইউনিভার্সিটি যে সাবজেক্টিভ যে সিলেবাস এটাকে ফলো করে। মানে কোনো পাবলিক ইউনিভার্সিটি সিলেবাসকে কিন্তু নিবন্ধন এনটিআরসি কর্তৃপক্ষ কিন্তু ফলো করে না। তারা ফলো করে মূলত যে বিষয়টা, সেটা হচ্ছে যে এনটিআরসি যে মানে ন্যাশনাল ইউনিভার্সিটি যে সিলেবাস। তো এখন কথা হচ্ছে যে আপনাদের কিন্তু বুঝতে হবে যে ১৯তম শিক্ষক নিবন্ধনে ইসলাম ইতিহাস এবং সংস্কৃতির যে টপিকগুলো আছে এগুলোতে কতটুকু চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। তো বিষয়টা হচ্ছে যে যে টপিকগুলো আছে এই টপিকগুলোতে খুব একটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা নাই। কারণ হচ্ছে যে যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটির যে সিলেবাস সেটা কিন্তু চেঞ্জ হয়নি, এছাড়াও পাবলিক ইউনিভার্সিটির যে সিলেবাসগুলো আছে এগুলো কিন্তু এখনো চেঞ্জ হয়নি। তো যেহেতু মূল সিলেবাস এখনো চেঞ্জ হয়নি, সেহেতু এখানে টপিকের মধ্যে চেঞ্জ আসার সম্ভাবনা খুবই কম। কারণ এখানে একদমই বেসিক যে পার্টগুলো বা একদমই যে বেসিক যে তথ্যগুলো, এই সাবজেক্টের যে মূল যে বিষয়গুলো সেগুলোই কিন্তু এই সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত। তো আমরা এখন এই যে বইটি যে আছে আমাদের ইসলাম ইতিহাস সংস্কৃতি, এই বই থেকে গুরুত্বপূর্ণ যে আলোচনাগুলো সেটা আমরা একটু ভালো করে দেখব। সেটা হচ্ছে, দেখেন এই বইটি কিভাবে সাজানো হয়েছে। শুরুতেই দেখেন যে চমৎকারভাবে কিন্তু এখানে সাজানো হয়েছে। সেটা হচ্ছে, আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, যদি খেয়াল করি যে আসলে এখানে কি কি রয়েছে, এই বইটা কেন অনন্য, এখানে একটু বিষয় খেয়াল করে দেখেন যে প্রাগ ইসলামী যুগের এই যে আইয়ামে জাহিলিয়া, এখানে আইয়ামে জাহিলিয়া সম্পর্কে কিন্তু আলোচনা করা আছে। এরপর দেখেন যে প্রাগ ইসলামী যুগের সামাজিক ও রাজনৈতিক অবস্থা সম্পর্কে এখানে আলোচনা আছে। এছাড়াও সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয়, অর্থনৈতিক এই টপিকগুলোও কিন্তু এখানে আলোচনা আছে। পাশাপাশি দেখেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, নবুয়ত। এরপর দেখেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এইটা একটা পার্ট। এইখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আছে, মক্কা জীবন, মদিনা জীবন। মক্কা জীবনে বিভিন্ন ঘটনাবলী আছে, মদিনা জীবনের বিভিন্ন ঘটনাবলী এখানে আলোচনা করা আছে। মদিনা জীবনে তো অনেক ঘটনাবলী আছে, যেমন মদিনার জীবনে এখানে বদর যুদ্ধ, ওহুদ যুদ্ধ, খন্দক যুদ্ধ, মুতার যুদ্ধ, হুনায়নের যুদ্ধ, অনেকগুলো যুদ্ধ হয়েছে। তো সেই গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো এখানে আলোচনা করা হয়েছে। এছাড়াও দেখেন যে মক্কা বিজয়, মক্কা বিজয়, তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ, পাশাপাশি দেখা যায় যে তার যে ওফাত লাভ, এই যে আবার মদিনার জীবনের ভিতর হুদাইবিয়ার সন্ধি, এগুলো কিন্তু এর ভিতরে আলোচনা আছে। পাশাপাশি দেখা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের কারণ এবং ফলাফলগুলো, এই যে আলোচনাগুলো একটু আগে করলাম, যে বদর যুদ্ধ, ওহুদের যুদ্ধ, রাষ্ট্রনায়ক হিসেবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান, মদিনার সনদ, হুদাইবিয়ার সন্ধি, মক্কা বিজয়, তারপর হচ্ছে বিদায় হজের খুতবা, হজরত, এরপর হচ্ছে যে খিলাফত যেটা আছে ইসলামী যুগের, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হচ্ছে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে বিষয়গুলো যে আছে, চার খলিফা সম্পর্কে, তাদের শাসন সম্পর্কে এখানে সুন্দর করে কিন্তু আলোচনা আছে। পাশাপাশি যেটা দেখা যায় যে উমাইয়া রাজবংশ, যারা উমাইয়া রাজবংশের শাসন, তো উমাইয়া রাজবংশের শাসন কিন্তু শুরু হয়েছিল মুয়াবিয়ার অধীনে, খিলাফতটা শুরু হয়েছিল। এবং এখানে দেখা যায় যে মুয়াবিয়ার মাধ্যমে যে খিলাফতটা শুরু হলো উমাইয়া রাজবংশে, এটা এখানে আলোচনা আছে। পাশাপাশি উমাইয়া শাসকদের যে গুরুত্বপূর্ণ যারা শাসক ছিল তাদের এখানে আলোচনা আছে। যেমন দেখা যায় যে আবুল আব্বাস আস-সাফা, তাই না, আবুল আব্বাস আস-সাফা সম্পর্কে এখানে আলোচনা আছে। পাশাপাশি দেখা যায় যে এই উমাইয়ার সাথে, অর্থাৎ এই যে খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে মুয়াবিয়ার দ্বন্দ্ব, তারপর যে মুয়াবিয়া এবং উমাইয়া রাজবংশের যে প্রতিষ্ঠা, মুয়াবিয়ার শাসন এবং উমাইয়ার শাসন ব্যবস্থার যে বৈশিষ্ট্য, এগুলো ধারাবাহিকভাবে এখানে আলোচনা আছে। পাশাপাশি দেখা যায় যে উমাইয়া রাজবংশের যে চ্যালেঞ্জ, উমাইয়া রাজবংশের বেশ কিছু চ্যালেঞ্জ ছিল। তা আব্দুল মালিকের শাসন, আব্দুল মালিক
আব্দুল মালিক তো তিনি বেশ কিছু নীতি গ্রহণ করেছিলেন, বিশেষ করে সাম্রাজ্য বিস্তার মানে আরবীকরণ নীতিটা তিনি মানে আরবীকরণ নীতিটা তিনি চালু করেছিলেন। এছাড়া সাম্রাজ্যের ভৌগোলিক বিস্তার, এটা ছিল উমাইয়া খেলাফতের একটা বিশেষ বৈশিষ্ট্য, হচ্ছে তারা সাম্রাজ্য বিস্তার করত। ধর্মীয় সাংস্কৃতিক যে নীতিগুলো, হাজরত বিন ইউসুফের যে সেবা, উমর বিন আব্দুল্লাহ আজিজ, আব্বাসীয় বিপ্লবে মাওয়ালিদের কি ভূমিকা রয়েছে, যারা মাওয়ালি সম্প্রদায় ছিল, আরব মুসলিম ছিল, তাদের একটা ভূমিকা আছে। এরপর আব্বাসীয় বিপ্লব সংঘটিত হলো 749 খ্রিস্টাব্দে জাবির যুদ্ধের মাধ্যমে। এরপর হলো উমাইয়া খেলাফতের পতন এবং তার প্রশাসনিক রূপরেখা, কেন উমাইয়া খেলাফতের পতন হলো। এরপর দেখেন যে আব্বাসীয় রাজবংশ যেটা আছে, আব্বাসীয় রাজবংশের ভিত্তি স্থাপনের কারণ আবুল আব্বাস আস-সাফা, আল মানসুর এবং তার যে রাজ্য যে একত্রীকরণ এবং প্রশাসনিক যে নীতি, এটা এখানে আলোচনা আছে। পাশাপাশি দেখা যায় আল মাহাদি, তার শাসনামলে যে গুরুত্বপূর্ণ যে ঘটনাবলীগুলো, এগুলো এখানে আলোচনা আছে। হারুন ও রশিদের আলোচনা আছে, আল আমিন এবং আল মামুনের আলোচনা এখানে আছে, আল মুতাওয়াক্কিলের আলোচনা আছে, আব্বাসীয় রাজবংশের কিভাবে ক্ষয় হলো, পতন হলো। এরপর 1258 খ্রিস্টাব্দে হালাকু খান কর্তৃক যে বাগদাদকে ধ্বংস করা হলো এবং আব্বাসীয় খিলাফতের পতন ঘটে গেল, এই বিষয়গুলো ধারাবাহিকভাবে আলোচনা করা আছে। এরপর পঞ্চম অধ্যায় যেটা আছে মুসলিমদের স্পেন বিজয়। এই যে দ্বিতীয় আব্দুর রহমান উমাইয়া রাজবংশের একজন সদস্য, তিনি কিভাবে স্পেনে গিয়ে দ্বিতীয়বারের মতো যে উমাইয়া শাসন যে চালু করলেন, সেই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। পাশাপাশি আমরা যদি দেখি অন্যান্য যে টপিকগুলো আছে, দেখা যাক যে এই বইটিতে আসলে কিভাবে সাজানো হয়েছে। একটু দেখেন, বিস্তারিত কিন্তু এখানে সাজানো হয়েছে। অনেকে হয়তো একাডেমিক লাইফে এত বিস্তারিত পড়েননি। স্পেনে কুরাইশদের বাজ পাখির যে কৃতিত্ব, দ্বিতীয় আব্দুর রহমানকে বলা হয় কি কুরাইশদের বাজ পাখি, দ্য ফ্যালকন অফ দ্য কুরাইশ। ঐতিহাসিক টুর্সের যুদ্ধের কারণ, ঘটনা, ফলাফল, যার মাধ্যমে এই টুর্সের যুদ্ধে পরাজয়ের কারণে মুসলিমরা কি হয়েছে, ইউরোপ থেকে তাদের শাসন কি হয়েছে, বিলুপ্ত হয়ে গেছে। এই যে বিষয়গুলো যে আছে, এছাড়াও দেখা যায় মুসলিম স্পেন এবং বৈশ্বিক যে ইতিহাস, এটা আছে। ষষ্ঠ অধ্যায়ে দেখা যায় যে সিন্ধু বিজয় এবং সুলতান মাহমুদ গজনভি, তার কিভাবে সিন্ধু বিজয় হলো। 712 খ্রিস্টাব্দে খলিফা আব্দুল আল ওয়ালিদের সময়, মানে আল ওয়ালিদের সময় যে ছিল, যে মোহাম্মদ বিন কাসিম, তার নেতৃত্বে 712 খ্রিস্টাব্দে কিভাবে সিন্ধু অভিযান পরিচালনা করা হয়, কিভাবে সিন্ধুটা মুসলিমদের শাসনের অন্তর্ভুক্ত হয়ে যায়। তারপর হচ্ছে আরবরা কিভাবে সিন্ধু অভিযান পরিচালনা করে। তারপর গজনবী বংশের ক্ষমতায় আরোহণ, সবুকতুগিন, তারপর হচ্ছে আলুপ্তগিন, সবুকতুগিন, তারপর হচ্ছে কি সবুকতুগিনের পুত্রকে সুলতান মাহমুদ, তাদের যে শাসনগুলো এগুলো। তারপর হচ্ছে যে ভারতীয় উপমহাদেশে কিভাবে ঘুরি বংশ প্রতিষ্ঠা হলো। এই যে ঘুরি বংশের ক্ষমতায়, মানে ঘুরি বংশ, মোহাম্মদ ঘুরি কিভাবে ক্ষমতায় আসলো। মোহাম্মদ ঘুরির একজন মানে কি বলা যায় দাস ছিল কে, কুতুবুদ্দিন আইবেক, যাকে তুর্কি থেকে কিনে নিয়ে এসেছিল। মানে তুর্কি দাস ছিল কে, কুতুবুদ্দিন আইবেক। তাকে কিনেছিল নিশাপুর থেকে, বর্তমানে ইরানের নিশাপুর অঞ্চল থেকে তাকে কিনে নিয়ে এসেছিল। তারপর কুতুবুদ্দিন আইবেক তার যোগ্যতার কারণে মোহাম্মদ ঘুরির প্রধান সেনাপতি হয়ে গেল, পরবর্তীতে জামাই পরিণত হয়ে গেল। সেই কুতুবুদ্দিন আইবেক সে কি করলো, তুর্কি যে রাজবংশ এটা সূচনা করলো, পরবর্তীতে মানে যেটাকে বলা মামলুক রাজবংশ, দাস বংশ। এরপর ক্ষমতা আসলো কে, কুতুবুদ্দিন আইবেকের যে জামাই ইলতুৎমিশ, সে এসে কিভাবে মামলুক রাজবংশটাকে প্রতিষ্ঠিত করলো। এরপর গিয়াসউদ্দিন বলবন, খিলজি রাজবংশের প্রতিষ্ঠা, আলাউদ্দিন খিলজি যে সাম্রাজ্য সম্প্রসারণ, এরপর আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলকের যে শাসন, তাদের যে কৃতিত্ব, এগুলো আলোচনা করা হয়েছে। ফিরোজ শাহ তুগলক, তারপর হচ্ছে দিল্লি সালতানাতের কিভাবে পতন হয়ে গেল, দিল্লি সালতানাত। এরপর হচ্ছে মুঘল সাম্রাজ্যের ইতিহাস, সম্রাট বাবরের মাধ্যমে কি হয়েছিল, সেই যুদ্ধ হয়েছিল, সেই মানে মুঘলদের সাথে যুদ্ধ হয়েছিল। ইব্রাহিম লোদি বংশের শেষ শাসক ইব্রাহিম লোদির সাথে 1526 সালে সম্রাট বাবরের যে যুদ্ধ হলো, সে যুদ্ধের মাধ্যমে ইব্রাহিম লোদি পরাজিত হয়ে গেল এবং সম্রাট বাবর কি করলো, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করলো। তো এটা এখানে আলোচনা করা আছে। এছাড়াও সম্রাট বাবরের পুত্র হুমায়ুনের শাসন, হুমায়ুনের পুত্র আকবরের শাসন, আকবরের পুত্র জাহাঙ্গীরের শাসন, সম্রাট জাহাঙ্গীর, তারপর সম্রাট শাহজাহান, এরপর শাহজাহানের পুত্র যে আওরঙ্গজেব কিভাবে ক্ষমতা দখল করলো, তার যে অপর যে 3 ভাই ছিল, সেই 3 ভাইকে মেরে ফেলে কৌশলে। এই বিষয়গুলো এখানে আলোচনা করা আছে। পাশাপাশি এখানে দেখা যায় যে ইউরোপীয়রা আগমন ঘটলো। এরপর হচ্ছে ইউরোপীয়দের আগমন ঘটলো কিভাবে, আমরা জানি যে 1498 সালে ভাস্কো দা গামা সে কি করে ভারতে আসার জলপথ, পানিপথ যে সেটা আবিষ্কার করে। এরপর 1500 সালে কারা এসেছিল, এই পর্তুগিজরা এসেছিল। তারপর হচ্ছে ইংরেজরা আসে 1600 সালে। এরপর ফরাসিরা আসে, দিনেমাররা আসে, ওলন্দাজরা আসে। এই বিভিন্ন জাতিগোষ্ঠী এই উপমহাদেশে এসে তারা শাসন ক্ষমতা চালিয়েছে, ব্যবসা বাণিজ্য করেছে। তো ইউরোপীয়রা আগমন ঘটেছে। এছাড়াও মালাবার বা ইউরোপীয় বা সমুদ্র বাণিজ্য, মালাবার যেটা ছিল ওই সময়কার
যে সমুদ্র বাণিজ্য যেটা ছিল, যে সমুদ্রকে কেন্দ্র করে যে বাণিজ্য ইউরোপীয়দের, উপমহাদেশে এবং বাংলায় যে ইউরোপীয়দের আগমন, পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ, এই যে টপিকগুলো যে আছে ইসলামী ইতিহাস সংস্কৃতি থেকে, হ্যাঁ এগুলো কিন্তু সুচারুরূপে মানে খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। পাশাপাশি যে বাহাদুর শাহ জাফর, যার নেতৃত্বে কি হলো সিপাহী বিদ্রোহ হলো 1857 সালে, সেটা। এরপর হচ্ছে ধর্মতত্ত্ব থেকে ইসলামের যে পঞ্চস্তম্ভ রয়েছে, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই যে চারটা যে মূলনীতি রয়েছে ইসলামের পঞ্চস্তম্ভ রয়েছে, কালিমা, নামাজ, তারপর হচ্ছে জাকাত, সাওম এবং কি হজ, এই সম্পর্কে আলোচনা করা আছে। এছাড়াও যে মাঝহাব যেগুলো আছে, 4 মাঝহাব, এটা আলোচনা আছে। পাশাপাশি শিয়া সম্প্রদায়, রাজবংশ, বিভিন্ন ধরনের রাজবংশ যারা আছে, ফাতিমীয় খিলাফত, মুরজিয়া সম্প্রদায়, মুতাজিলা সম্প্রদায়, এই যে বিভিন্ন সম্প্রদায় আছে, এবং সুন্নি মাঝহাবগুলো আলোচনা করা আছে। পাশাপাশি চিত্রশিল্প, অর্থাৎ ইসলামের চিত্রশিল্প জায়েজ কিনা, বা চিত্রশিল্প সম্পর্কে ইসলামের মতামত কি, পাশাপাশি অন্যান্য চিত্রশিল্পের সাথে মুসলিম চিত্রশিল্পের পার্থক্য কি, বা মুসলিম চিত্রশিল্পে কোন কোন শিল্পের কি প্রভাব রয়েছে, এগুলো এখানে আলোচনা করা আছে। এছাড়া দেখা যায় মসজিদ স্থাপত্যের যে উপাদান সমূহ, কামাল উদ্দিন বেহজাদ, মসজিদ আল নববী সম্পর্কে এখানে আলোচনা আছে, কর্ডোবা মসজিদ, অর্থাৎ এগুলো হচ্ছে মুসলিম স্থাপত্য শিল্প। এরপর এখানে যেটা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ 400 প্রশ্ন এখানে বাছাই করে দেওয়া হয়েছে। পাশাপাশি 18তম নিবন্ধনের লিখিত প্রশ্ন এখানে সংযোজন আছে, এবং 49তম বিসিএসে যে ইসলামী ইতিহাস সংস্কৃতি থেকে যে প্রশ্নগুলো এসেছিল, সেই প্রশ্নগুলো এখানে সংযোজন করা হয়েছে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে যে আপনাদের ধারাবাহিকভাবে পড়তে হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার খেয়াল করে দেখেন। এরপর যদি আমরা খেয়াল করে দেখি পরবর্তীতে, হ্যাঁ এরপর যদি আমরা খেয়াল করে দেখি, এখন দেখেন এই যে টপিকগুলো এখানে যে দেওয়া আছে, এই টপিকগুলো কিন্তু সুন্দর করে একদম, আমি যদি একটা টপিক বলি আইএমএ জাহিলিয়াত, সে জাহিলিয়াত সম্পর্কে এখানে আলোচনা, জাহিলিয়াত শব্দের উৎপত্তি, যে কোরআনে জাহিলিয়াত যে প্রসঙ্গ এসেছে 4বার, এটা আছে। জাহিলিয়া যুগের যে বৈশিষ্ট্যগুলো, হ্যাঁ সেই বৈশিষ্ট্যগুলো ধারাবাহিকভাবে আলোচনা করা আছে এখানে। দেখেন মানে পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা আছে, বিস্তারিত। হ্যাঁ জাহিলিয়া, তারপর হচ্ছে ভৌগোলিক অবস্থান, সেই সময় জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থান, তার প্রধান যে অঞ্চলগুলো, এগুলো এখানে আলোচনা করা আছে। তারপর জাহিলিয়া যুগের সামাজিক অবস্থা, দেখেন সামাজিক অবস্থা এখানে আলোচনা আছে। সামাজিক অবস্থার পরে রাজনৈতিক অবস্থা, এরপরে হলো কি অর্থনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা এখানে আলোচনা আছে। পাশাপাশি দেখা যায় যে ধারাবাহিকভাবে কিন্তু এই আলোচনাগুলো আছে, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, এইগুলো ধারাবাহিকভাবে আলোচনা করার পরেই যে বিষয়গুলো এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রশ্নের প্যাটার্নগুলো। দেখেন এরপর এক কথায় প্রশ্ন এখানে সংযোজন করা হয়েছে, অর্থাৎ আপনি যে টপিকগুলো যে পড়েছেন, এই টপিকগুলো থেকে এখানে সুন্দর করে এক কথায় প্রকাশ সংযোজন করা হয়েছে। এক কথায় প্রকাশ মানে যেটাকে বলে এক কথায় প্রশ্ন উত্তর, যেটাকে হ্যাঁ এক কথায় প্রশ্ন উত্তর এখানে সংযোজন করা হয়েছে। যেমন ইসলামী আগমনের পূর্ববর্তী যুগকে কি বলা হয়, এরকম আর কি। জাহিলিয়া শব্দটি কোন আরবি শব্দ থেকে এসেছে, জাহুল শব্দের অর্থ কি, কোরআনের কোন সূরায় বলা হয়েছে যে তারা কি জাহিলিয়াতের বিচার কামনা করে। এইভাবে দেখা যায় যে প্রত্যেকটা অধ্যায়ে হ্যাঁ এক কথায় প্রশ্ন উত্তর সংযোজন করা হয়েছে বেশ কিছু। হ্যাঁ এখানে আমরা যদি দেখি যে এক কথায় প্রশ্ন উত্তর এখানে কতগুলো আছে, প্রত্যেকটা অধ্যায় কিন্তু একই মানে সংখ্যার দিক থেকে একইভাবে করা হয়েছে। তো আমরা একটু দেখি, তো এখানে যে বিষয় হচ্ছে 100টি এক কথায় প্রশ্ন উত্তর আছে। এরপর আবার আছে কমন উপযোগী নৈর্ব্যক্তিক প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন এখানে সংযোজন করা হয়েছে। হ্যাঁ এমসিকিউ প্রশ্ন এখানে ধারাবাহিকভাবে আছে প্রত্যেকটা অধ্যায়ে যে 10টা অধ্যায় আছে ইসলামী ইতিহাস সংস্কৃতিতে, 10টা অধ্যায়ে এখানে এক কথায় প্রশ্ন উত্তর আছে 100 করে। এছাড়াও এখানে এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে কমন উপযোগী, এবং এমসিকিউ প্রশ্নগুলো এমনভাবে সাজানো আছে যে ওই টপিকের একদম কোনো কিছুই যেন বাদ না থাকে, ওইভাবে প্রশ্নগুলো সাজানো হয়েছে, যাতে করে ওই টপিকের একদম মানে বিন্দু পরিমাণ কোনো কিছু যেন অবশিষ্ট না থাকে বা বাকি না থাকে, এইগুলো এখানে ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। এরপর যদি আমরা খেয়াল করে দেখি, দেখেন প্রত্যেকটা অধ্যায়ে কতগুলো করে মানে এমসিকিউ প্রশ্ন আছে, সেটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, একটু ভালো করে আমরা যদি একটু যাচাই বাছাই করি, দেখা যাক। দেখেন এখানেও প্রায় 100টা করে এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে, 100টি করে, মানে 100টি এক কথায় প্রশ্ন উত্তর এবং 100টি এমসিকিউ। এরপর নিজেকে যাচাই করার জন্য টেস্ট ইয়োরসেলফ নামে আলাদা একটা অধ্যায় আছে, প্রত্যেকটা অধ্যায় শেষেই এখানে আপনি নিজেকে যাচাই করার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এবং সেগুলোর ব্যাখ্যাও কিন্তু এখানে সংযোজন করা হয়েছে। তো এইভাবে প্রতিটা অধ্যায়ে এখানে আলোচনা আছে। তো এই যে ইসলামী ইতিহাস এবং সংস্কৃতি, যে এই বইটি 19তম শিক্ষক নিবন্ধনের জন্য, এই বইটি আপনারা চাইলে অনায়াসেই সংগ্রহ করতে পারেন। আর এই বইটির যেটা মূল্য রাখা হয়েছে 390 টাকা।
390 টাকা এখানে মূল্য রাখা হয়েছে এবং এখানে পৃষ্ঠা আছে 492 পৃষ্ঠা। এই 492 পৃষ্ঠার মধ্যে আপনাদের যে গুরুত্বপূর্ণ যে আলোচনাগুলো, যেটা দরকার মানে যেখান থেকে প্রশ্ন আসবেই, সেই প্রশ্নগুলোই এখানে দেওয়া আছে, এই আলোচনাগুলোই এখানে দেওয়া আছে। চাইলেই আপনারা এই বইটি সংগ্রহ করতে পারেন। তো এই যে চমৎকার যে এই বইটি ইসলাম ইতিহাস এবং সংস্কৃতি, এই বইটি আপনারা সংগ্রহ করার জন্য আপনারা যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে যে বইবাড়ি.com, আমাদের যে ওয়েবসাইট আছে বিদ্যাবাড়ির বইবাড়ি.com, এই ওয়েবসাইটে প্রবেশ করে এখান থেকে আপনারা অর্ডার করতে পারেন। এই বইটির মূল্য রাখা হয়েছে 390 টাকা, 390 টাকা মূল্য রাখা হয়েছে। এবং আপনাদের ইসলাম ইতিহাস এবং সংস্কৃতিতে খুব একটা সিলেবাসে চেঞ্জ আসার সম্ভাবনা খুবই কম। এখানে বেসিক এবং মূল যে মানে 18তম নিবন্ধনের যে সিলেবাস ছিল, সেই সিলেবাসের যে যে টপিকগুলো আছে, এই টপিকগুলো হচ্ছে মূলত বেসিক এবং মূল টপিক। তো আশা করা যায় যে এটা আপনাদের জন্য অনেক কাজে দিবে। তো এই ছিল সাবজেক্টিভ ইসলাম ইতিহাস এবং সংস্কৃতির যে সাবজেক্টটা রয়েছে কলেজ পর্যায়ে। তো এই বইটি আপনারা সংগ্রহ করে আপনার প্রস্তুতিকে আরো বেশি জোরালো করতে পারেন। তো এই ছিল হচ্ছে আজকের আলোচনা। এছাড়াও আমাদের বিদ্যাবাড়িতে আরো প্রায় বেশ কয়েকটা সাবজেক্ট, প্রায় 30টার মতো সাবজেক্টিভ বই বের হয়েছে বা সামনে আরো বের হবে। অন্যান্য যে বইগুলো, এগুলো আপনারা বইবাড়ি.com এ সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন। তো সবাই আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।